মোহ হালকা টিপটিপ করে চোখ খুলছে, কিন্তু মাথাটা মনে হচ্ছে প্রচণ্ড ভার লাগছে তার কাছে। খুলে আশপাশে দেখে মনে হলো সে কোনো নতুন পরিবেশে এসে পড়েছে। হকচকিয়ে গেল, পাশে একটা মেয়ে তাকে ড্যাবড্যাব করে দেখছে। স্যার! কিছুটা চিৎকার দিয়ে ডাকল সামনে থাকা মেয়েটা। মোহ হকচকিয়ে গেল, একে তো সে জানে না কোথায় আছে, দুই এই মেয়েটার চিৎকারে। মেয়েটির আবারও চিল্লিয়ে বলল, স্যার, সুন্দরী আফা উঠে গেছে, নিজলদি আহেন। মোহ ভাবছে মেয়েটার বারণার চিৎকার দিয়ে কাকে ডাকছে, আর আমি এই বাড়ির মধ্যে ঢুকছি কেমনে, এই ভেবেই মাথা ঘুরতেছে। মোহ তার মাথা ধরে সোফায় বসল, কেমন যেন ভনভন করতেছে মাথাটা। এত শাউট করস কেন ঝুমা? একটা ভারী কণ্ঠস্বরের আওয়াজ পেয়ে মোহ চোখ তুলে উপরে তাকাল। মোহ দেখল একটা সুদর্শন পুরুষ মেয়েটিকে বকছে, 3/4 প্যান্টে, এশ কালারের টি শার্ট। মোহর মাথা চেপে ধরল, আবার কেমন যেন করতেছে মাথাটা। দেখ, তোর জন্য ওর মাথা ধরে বসে আছে। আর নিচে ফারিস তখন ছুটে এসে ঝুমাকে এইসব বলল। সেই ঝুমাকে দায়িত্ব দিয়েছিল যেন মোহ উঠলে নিচে যেয়ে খবর দেয়, কিন্তু তার আগে সে চিল্লিয়ে পুরা বাড়ি মাথায় তুলেছে। তুমি ঠিক আছো? ফারিস কাছে মোহকে ধরলে। মোহ ছিটকে দূরে সরে, ভয়ে চিনে না জানে না, অজানা বাড়ির অজানা জায়গাতে অজানা পুরুষ এসে তাকে ধরছে। কোথায় ব্যথা করছে বলো আমাকে? মা! ফারিস তার মাকে চিল্লিয়ে ডাকছে। আর মোহ মাথায় আসছে না কেন সে এরকম করছে। সে কি চিনে তাকে? এপ্রিল দৌড়ে উপরের আসলো, দেখল মোহ ফারিসকে ভয় পাবার কারণে তার থেকে দূরে কোণে চুপটি মেরে বসে আছে। এপ্রিল মোহর অবস্থা বুঝতে পেরে ফারিসকে ইশারায় শান্ত হতে বলে, কিন্তু ফারিস অস্থির হয়ে গেছে মোহর অবস্থা দেখে। মা, ওর মাথায় পেইন হচ্ছে মেবি, দেখো তো কেমন করে ধরে বসে আছে, ফারিস অস্থির গলাতে বলল। এপ্রিল দেখল সে শান্ত হচ্ছে না, তখন পারতে সুলেমানকে ডাকল সে। সুলেমান বের হচ্ছিল কাজে, এপ্রিলের ডাকে উপরে আসলো। এপ্রিল ইশারায় ফারিসকে নিচে নিয়ে যেতে বলছে, কারণ ফারিসের এমন অস্থিরতা দেখে মোহর উপর খারাপ প্রভাব ফেলবে। মোহর কাছে এই পরিবেশ আর মানুষ দুটোই অজানা। সুলেমান নিয়ে গেল কোনরকমে ফারিসকে নিচে। এপ্রিল মোহর কাছে যেয়ে তার মাথায় হাত বুলালো। মোহ একটু দূরে সরল ভয়। হেও হানি, ইটস মি, ডোন্ট স্কেকার্ড। হুশস। মোহকে এইভাবে সান্ত্বনা দিয়ে এপ্রিল বুকের মধ্যে তাকে চেপে ধরল। মোহ ও আশ্রয় পেল বহুদিন বাদে। মায়ের স্নেহের পরশ হালকা অনুভব করল এপ্রিলের কাছে। এপ্রিল মোহর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলছে, আমার মামনিকে এখন আমি নাস্তা খাইয়ে দিব, আর দুই মা মেয়ে মিলে গল্প করব, ঠিক আছে? মোহ হ্যাঁ সূচক মাথা নাড়াল। এপ্রিল ঝুমাকে ডেকে নাস্তা আনালো। ঝুমার সাথে মোহর পরিচয় করিয়ে দিল। মোহ মিষ্টি করে হাসল। ঝুমা একটু খাটো, তবে দেখতে সুন্দর, অনেক শ্যাম বর্ণের হলেও। এপ্রিল মোহকে খাওয়াচ্ছে আর এটা সেটা গল্প করছে। মোহ মনে হচ্ছে তার মায়ের সাথে কথা বলছে। আচ্ছা, সব মায়েদের শরীর থেকে কি মিষ্টি মিষ্টি ঘ্রাণ আসে? জ্ঞান হবার পর থেকে মোহর কপালে মার ছাড়া কিছুই পায় নাই। এপ্রিলের কথাতে সে মনে হচ্ছে তার মা পেয়েছে। এখন কিছু কথা বলি, তুমি মন দিয়ে শুনবে, ঠিক আছে? এপ্রিল মিষ্টি করে হেসে বলল। মোহ ও একটু হেসে বলল, যে ছেলেটা তোমার জন্য অস্থির হয়েছিল না সকালে, ঝুমাকেও বকল, সেইটা আমার ছেলে ফাইজান ফারিস ফাজ। এপ্রিল বলল। এপ্রিল শুরু থেকে শেষ অবধি অনেক গুছিয়ে বুঝিয়ে মোহকে সমস্ত কথা বলল। তাকে কিভাবে চিনে, তার সৎমায়ের আচরণ, সবকিছু, বাড়ির সবাইকে তাকে কিভাবে চিনে, ফারিসের চিন্তা, অস্থিরতা, সবকিছু খুলে বলল সে। সবকিছু শুনে মোহর চোখে পানি এসে গেল। আর সে ভাবছে, কেউ কাউকে কখনো এত বেশি ভালোবাসতে পারে? কাউকে এতটা চাইতে পারে যে তার জন্য সমস্ত দুনিয়ার সাথে লড়াই করার জন্য প্রস্তুত হয়ে পড়ে? কিন্তু মা, আমার জীবনে অনেক বড় দাগ আছে,
আমি যে ডিভোর্সি। মোহ কাঁদতে কাঁদতে বলল। হুশস, তোর পরিচয় হবে শুধু আজ থেকে একটাই, যে তুই ফাজ বংশের পুত্রবধূ। এপ্রিল মোহকে বলল। মোহ এত খুশি পেয়ে মনে হচ্ছে আল্লাহ তার উপর মুখ তুলে চেয়েছে, তার ভাগ্যে মা, বোন, বাবা আর এই ব্যক্তিটি তার কপালে দিয়েছে। দ্বিধা, সংকোচ, ভয় আর অনেক কিছু একসাথে এসে ভিড় খাচ্ছে মোহর মনে। তার ছোট ভাই রিহানের কথা বেশ মনে পড়ছে তার। এপ্রিল চলে যাওয়ার পর মোহ গোসল করে বের হল। এপ্রিল তার জামাগুলো আলমারিতে সাজিয়ে দিয়ে গেছে। চুল মুছছে মোহ আর এক ধ্যানে সামনে থাকা গোল অ্যাকুরিয়ামের একটা গোল্ড ফিশের দিকে তাকিয়ে আছে। মাছটা শুধু এদিক সেদিকে নাইচা বেড়াচ্ছে। ফারিস নিচে থাকতে না পেরে উপরে আসল। উপরে এসে মোহকে কমলা রঙের জামাতে দেখে তার উপর দুধে আলতা রং, সৌন্দর্য উপচে পড়ছে। পিঠের মারের কালসিটে দাগগুলোও বোঝা যাচ্ছে। ফারিস আস্তে আস্তে মোহর পিছনে গিয়ে দাঁড়াল। মোহ ঘুরতে যেয়ে ফারিসের নাকের সাথে নিজের নাকের ধাক্কা খেল। মোহ নাকে হাত দিয়ে চোখ তুলে তাকাল, দেখল সকালের ছেলেটি এটা। ইনি মায়ের ছেলে ফারিস। মোহ চোখ নিচু করে মাথা ঘুরিয়ে সরতে গেলে ফারিস মোহর কোমর টেনে তার দিকে ঘুরিয়ে কোমরে চাপ দিয়ে মোহকে একটু উপরের দিকে তুলে। মোহ এই প্রথম কোনো ছেলের স্পর্শ পেয়ে কেমন যেন আঁতকে উঠেছিল, কিন্তু নিজের শরীরের শিরা উপশিরায় যে ক্ষুদ্র ক্ষুদ্র শিহরণ বয়ে যাচ্ছিল সেটাও সে বুঝতে পারছিল। অনেক হয়েছে ঘোরাঘুরি, আর না। এখন থেকে তোমার সশরীরের, তুমি সহ সর্বক্ষণ আমার কাছে উপস্থিত থাকবে। আর হ্যাঁ, প্রথম যদিও আমি তোমার কাছে নতুন মানুষ, তবুও একটা কথা ক্লিয়ারলি শুনে তোমাকে এই যে ধরেছি সেটা ছাড়ার জন্য নয়। কেউ এইটা ছাড়ানোর চেষ্টা করলে বা তুমি চেষ্টা করলে, মোহর ঠোঁটে বৃদ্ধা আঙ্গুল দিয়ে ঠেকিয়ে, নেক্সট আর চাঁদ মা আর সূর্য মামাকে দেখতে পাবে না। ফারিস মোহর কানের কাছে গিয়ে ফিসফিসিয়ে কথাগুলো বলল। নিচে চলো। ফারিস মোহর মুখে ফু দিয়ে হাত ধরে নিচে টানতে টানতে নিয়ে গেল। লিভিং রুমে ফারিস আর মোহ যখন নিচে নামল তখন দেখল মোহর সৎমা আর বাবা ঢুকছে গার্ডদের সাথে জোরাজুরি করে। ফারিস চোখের ইশারায় ঘাড় বেঁকিয়ে গার্ডদের বাধা দিতে না করে তাদের। জান অসভ্য লোক, গার্ড বিড়বিড় করে বলল। মোহ ওর সৎমাকে দেখে লাস্টমারের কথা মনে পড়তেই ফারিসের পিছে লুকিয়ে পড়ে, আর তার হাত দিয়ে ফারিস দুই হাত খামচে ধরে থরথর করে কাঁপছে। এপ্রিল বুঝতে পেরে ফারিসকে সামনে আগাতে ইশারায়, আর উনি মোহর হাত শক্ত করে ধরে। এপ্রিলকে এক হাত মোহ অনেক শক্ত করে ধরে আছে। ও ভাবছে আজ আবার ওকে নিয়ে যেয়ে মনে হয় মারবে। ফারিসের চোখ স্থির দৃষ্টিতে এখনও তাদের দিকে। হেঁটে হেঁটে সোফায় বসল পায়ের উপর পা তুলে। তো কি চায় এখানে? এখানে কোনো ত্রাণ বিতরণ কিংবা টাকা ছিটানো হচ্ছে না যে আপনারা আসছেন, ফারিস বাঁকাভাবে উত্তর দিল। সেলিনা আর তার স্বামীর মুখ অপমানে লাল হয়ে গেলেও দাঁত মুখ খিচে বলল, আমাদের মেয়ে তুলে এনে গুন্ডামি করে, আমাদের অপমান করেন আপনি? মোহর বাবা বলল, কে আপনার মেয়ে? ফারিস একটু থেমে বলল। সেলিনা কারো তোয়াক্কা না করে মোহকে এপ্রিলের পিছন থেকে টানতে যাচ্ছিল। খবিশ মহিলার নখ বড় হওয়ার কারণে মোহর হাত ধরে টানাতে আঁচড় কেটে দিল। আহ! মোহ ব্যথাতুর আওয়াজ। এপ্রিল সাথে সাথে সেলিনাকে এক থাপ্পড় মেরে বসল। সেলিনা এক থাপ্পড় খেয়ে নিচে তোবদা খেয়ে বসে পড়ল। সাহস তো কম না? আমার মেয়েকে আমার সামনে আঘাত দেন? বের হন এক্ষুনি, এপ্রিল রেগে গিয়ে বলল। মোহর বাবা এসে সেলিনাকে তুলল আর সে জানাল, মোহকে খুব শীঘ্রই নিয়ে যাবে। মোহ তাদের কেউ না, তাই বেআইনি করে রাখতেও পারবে না। মোহর কাঁপাকাঁপি দেখে এপ্রিল তাকে দ্রুত পদে ঘরে নিয়ে গেল। এদিকে ফারিস কাকে ফোন দিয়ে বলল, সন্ধ্যায় সব রেডি চায় বাবা। 2 দিন পর সকাল থেকে ফাজ ম্যানশন খুব জোরসে পুরা বাড়ি সাজানো হয়েছে।
আর অনেক মানুষ কাজ করছে জানালা দিয়ে দেখছে। এত সাজ আর এত মানুষ কখনো দেখে নাই। শেষকাল সকাল এমন ঘটনার পর থেকে মোহ ঘর থেকে আসে নাই। তার মনে এটাও চলছে তার এখানে থাকা ঠিক হবে না, যদি উনার ক্ষতি করে দেয় বা এই পরিবারে সে সবরকম আদর ভালোবাসা পেয়েছে, এখন তার কারণে যদি এই সব মানুষদের ক্ষতি হয়ে যায়, এটা তো সে চায় না। ফারিসের মুখের সামনেও সে আসেনি। তার প্রচণ্ডভাবে নিজের উপর ঘেন্না আসছে এই ভেবে যে নিজের ভালো দেখতে যেয়ে সে এই ফ্যামিলির ক্ষতি করতে পারে না। মোহ আর ৭-৫ না ভেবে ঘর থেকে বেরিয়ে গেল সবার আড়ালে, উদ্দেশ্য তার রেল স্টেশনে যাওয়ার। মোহ যে কাপড়ে ছিল সে কাপড়ে বের হয়ে গিয়েছে। এদিকে ফারিহাকে ঘরে পাঠিয়েছে এপ্রিল যে মোহকে রেডি করিয়ে দিতে, সন্ধ্যার জন্য দুজন একসাথে রেডি হবে আর আলোচনাও করবে। ফারিস ও মোহর সামনে আসেনি এই ভেবে যে হয়তো শকে আছে, এই পরিস্থিতি বা তাকে মেনে নিতে সময় প্রয়োজন, এই জন্য কিন্তু কে জানত মোহ অন্য প্ল্যান করে বসে আছে। ফারিহা ঘরে এসে বসে আছে আর মোহকে খুঁজছে কিন্তু পাচ্ছে না। আধা ঘন্টা ধরে খুঁজে যাচ্ছে সে, কিন্তু মোহর কোনো দেখা নাই। নিচে যেয়ে নার্ভাস হয়ে এপ্রিলকে জানালে সে তাৎক্ষণিকভাবে সুলেমানকে ইনফর্ম করে। সুলেমান ফারিসকে জানানোর আগে নিজে একবার খুঁজে দেখার ট্রাই করল, কিন্তু কোনো হদিশ নেয়। মোহর্সবার মুখে অন্ধকার নেমে আসছে। ফারিস ভ্রু কুঁচকে তাকিয়ে আছে সবার দিকে যে কি হল। ভাইয়া ভাবিকে পাওয়া যাচ্ছে না, ফারিহা ভয় ভয় জানাল। পাওয়া যাচ্ছে না মানে? কোথায় যাবে সে? পাল্টা প্রশ্ন ফারিসের। জানি না ভাইয়া, 1 ঘন্টা ধরে আমি আর মা বাবা খুঁজছি, ফারিহার উত্তর। 1 ঘন্টা ধরে খুঁজছিস আর এখন জানাচ্ছিস আমায়? চিল্লিয়ে বলছে ফারিস। শান্ত হ। এইভাবে না চিল্লিয়ে খুঁজি কোথায় গেল মেয়েটা, এপ্রিল চিন্তিত সুরে বলল। ওকে যদি কেউ নিয়ে যায় তাকে জ্যান্ত পুঁতে ফেলব। আর ও যদি স্বেচ্ছায় যেতে চায় তাহলে ওর কি হাল করব আমি নিজেও জানি না। ফারিস রেগে কথাগুলো বলে উপরে গেল। এপ্রিলের ভেতর ধুক করে উঠল, কারণ সে জানে তার ছেলে রাগলে কতটা হিংস্র হয়ে যায়। ফারিস মোহর রুমে গেল, যে নিজের মাথার চুলগুলোকে মুঠ ধরে আছে, চোখগুলো রক্তিম বর্ণ হয়ে আছে। হুয়াই ড্যাম ইট! ফারিস সোফায় লাথি দিয়ে চিৎকার দিয়ে বলল। ফোন বের করে গার্ডকে কল দিল। এই 1.5 ঘন্টার সকল ফুটেজ আমি দেখতে চাই, এখনই আমার সামনে। গার্ড ফুটেজ নিয়ে ফারিসের সামনে আসলো। ফুটেজ যখন ল্যাপটপে চেক করল কিছুক্ষণ বাদেই দেখতে পেল একটা মেয়ে মাথায় ওড়না দিয়ে মুখ ঢেকে কাজের লোকদের সাথে হাড়ি হাতে ধরে বেরিয়ে গেল। আর একটু জুম করে দেখলে ফারিসের চোয়াল শক্ত হয়ে যায়, কারণ মোহর ডান হাতে 2টা তিল আছে। একটু গ্যাপ রেখে হাড়ি তোলার সময় ওড়নাটা সরে গিয়ে দেখা যাচ্ছে তিল স্পষ্ট। ল্যাপটপটাকে একটা আছাড়া দিয়ে গুড়িয়ে দিল, সাথে সাথে ফোন বের করে কল দিল তার পার্সোনাল গার্ডকে। লোকা, প্রাইভেট আর যত রেল স্টেশন বাস স্টেশন আছে সব অফ করা হোক, দরকার পড়লে টাকা দাও, আটকাও, কিন্তু কোনো কিছু যেন না চলে। আর তোমার কাছে একটা ছবি পাঠাচ্ছি, লোকদের সেট করো, জানাও 20 মিনিটের মাঝে এই কোথায়। অনেকটা শক্ত করে জবাব দিল ফারিস। অপরপক্ষে কিছু জবাব শোনার আগেই ফোন কেটে দিল সে। হোয়াট হ্যাভ ইউ ডান? ইট উইল বি ভেরি হেভি ফর ইউ শুন বেবি, ইউ উইল রিগ্রেট ফর টুডে এন্ড হোয়াট হ্যাভ ইউ ডান? ফারিস বাঁকাভাবে বলল। 25 মিনিট পর ফারিস মোহর রুমে ছিল, কলের অপেক্ষা করছে সে, মাথায় 2 আঙ্গুল ভর দিয়ে। কল বাজছে, ফারিস ফোন পিক করল। এনি নিউজ? ফারিস জিজ্ঞেস করল। ওকে, আম কামিং ইন 5 মিনিটস, ফারিস জবাব দিল। ফারিস নিচে নেমে গাড়ির চাবি নিয়ে বেরিয়ে পড়ল আর তার মাকে জানালো আজকের পার্টি ক্যান্সেল করতে। আজকের পার্টি কখন হবে ডেট জানিয়ে দিবে, প্রেসকে জানিয়ে দিতে বলল। কোথায় যাচ্ছিস তুই? সুলেমান জিজ্ঞেস করে। পাখিকে খাঁচায় বন্দি করতে, ফারিস জবাব দিয়ে গাড়ি নিয়ে টান দিল তার গন্তব্যে। রেল স্টেশন। মোহ অপেক্ষা করছে ট্রেনের, কিন্তু পাচ্ছে না।
আশেপাশে অনেক মানুষ, কিন্তু টিকিট নাকি কাটা বন্ধ দিয়ে দিয়েছে। হুট করে কি হলো যে বন্ধ দিয়ে দিল? চোখের সামনে একটা লোকাল বাস দেখতে পেল মোহ। হাতে নিজের পার্সটা নিয়ে এগোলো বাসের দিকে। খনি বাসে উঠতে যাবে, কেউ হ্যাচকা টান দিয়ে সজোরে গালে এক থাপ্পড় দিল। মোহ থাপ্পড় খেয়ে নিচে ছিটকে পড়ল। আশেপাশের মানুষ হা হয়ে তাকিয়ে আছে এইটা দেখে। ফ্ল্যাশব্যাক। ফারিসকে তার গার্ড ফোন করে জানালো যে উনি যে ছবি পাঠিয়েছেন সেই মেয়েটি কমলাপুর রেল স্টেশনে বসে আছে বেঞ্চের উপর। বর্তমান। ফারিস সেইটা শুনে এসে মোহর কাছে আসে। মোহ গালে হাত দিয়ে টলমল চোখে ফারিসের দিকে তাকালে ফারিসের লাল চোখ দেখে ভয় পেয়ে যায় সে। ফারিস মোহকে তুলে টানতে টানতে গাড়ির কাছে নিয়ে যায়। উস্কো খুস্কু চুলে ফারিসকে কেমন বিধ্বস্ত লাগছে। ফারিস নিজের গাড়ির দরজা খুলে মোহকে ধাক্কা দিয়ে সিটে বসালো, সিট বেল্ট লাগিয়ে দিল। ঘুরে এসে নিজেও গাড়িতে বসল। মোহ থরথর করে কাঁপছে ফারিসের এমন ভয়ঙ্কর রূপ দেখে। ফারিস খুব জোরে ড্রাইভ করছে। মোহ ভয় কিছু বলতে পারছে না, হাত দিয়ে চোখের পানি মুছেই যাচ্ছে। ফারিস আধা ঘন্টা পর ড্রাইভ করতে করতে একটা ফার্ম হাউসে আসলো। মোহকে গাড়ি থেকে নামিয়ে টানতে টানতে নিয়ে যাচ্ছে ওই ফার্ম হাউসের ভিতর। একটা রুমে যেয়ে ফারিস মোহকে ধাক্কা দিয়ে মেঝেতে ফেলে দিল। মোহ কবজিতে ব্যথা পেলেও টু শব্দ করল। তার জান শুকিয়ে যাচ্ছে ফারিসের এমন আচরণে, কারণ ফারিসের এমন রূপের সাথে সে পরিচিত নয়। খুব শখ না উদারতা দেখানোর? খুব শখ দূরে যাওয়ার? খুব শখ আমার সেদিনের কথাগুলোর অবাধ্য হওয়ার? সব শখ মিটাচ্ছি তোর আমি, চিল্লিয়ে কথাগুলো বলছে ফারিস। ফারিসের এমন চিল্লানিতে মোহর ভিতর মনে হচ্ছে কে খামচে ধরে আছে, আর কান ভৌ ভৌ করছে তার। ঘরে বসে মোহ নিঃশব্দে চোখের পানি ফেলছে। ফারিস থাপ্পড় মেরে বেরিয়ে যাওয়ার পর আর আসেনি। এদিকে একা একা থাকতেও ভয় লাগছে তার। আধা ঘন্টা পেরিয়ে গেছে, ফারিসের আসার নামগন্ধ নেয় ঘরে। আর এদিকে চারিদিক ঘুটঘুটে অন্ধকার নামছে আস্তে আস্তে। 1 ঘন্টা পর ফারিস রুমের দরজা খুলে আসলো। মোহ ফারিসকে দেখে ভয় কুকড়ে যেয়ে দাঁড়িয়ে পড়লেও দেয়ালে ঘেঁষে দাঁড়ালো। ফারিস মোহর মাথায় ওড়নাটা দিয়ে টানতে টানতে নিচে নিয়ে যাচ্ছে। মোহ জিজ্ঞেস করতে পারছে না কোথায় নিয়ে যাচ্ছে তাকে সে। রক্তিম চোখে ফারিসের রাগ যেন বের হয়ে আসছে। ফারিস যখন মোহকে টানতে টানতে নিচে নিয়ে আসলো তখন মোহ দেখতে পেল নিচে একজন মুরুব্বি বসে আছে। ফারিস মোহকে সোফাতে বসিয়ে নিজেও সোফার উপরে বসে পড়ল। স্টার্ট। ফারিস থমথমে আওয়াজে বলল। মুরুব্বি দেখি বিয়ে পড়ানো শুরু করল। বিয়ে পড়ানো দেখে মোহর টনক করল, তার মাথা ঘুরাচ্ছে যে কি হচ্ছে এইসব। দাঁড়াতে গেলে ফারিস তার হাতের কবজি অনেক শক্ত করে ধরে। ডোন্ট ইউ ইভেন ট্রাই টু ডেয়ার টু ডু দিস, ফারিস দাঁতে দাঁত চেপে বলল। মুরব্বি অর্থাৎ কাজী সাহেব পেপার আগিয়ে মোহকে সাইন করতে বলে, কিন্তু মোহ সাইন করে না। তার হাত পা কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে ইতিমধ্যে। সাইন করো? এত কাঁপাকাঁপি বাসর রাতের জন্য রাখো? ফারিসের শক্ত জবাব। আমি পারব না, মোহ ভয় ভয় বলল। দেখ মেজাজ খাইস না, যা বলছি কর, নইতো তোর সামনে এই কাজীকে খুন করে ফেলব আজ আমি, ফারিস রেগে বলল। মোহ অসহায় চোখে তাকালেও ফারিস সেদিকে পাত্তা দেয় নি। এদিকে কাজীও ভয় আছে, কারণ হুমকি খেয়ে কাজী আসছে বিয়ে পড়াতে। মোহ আর উপায় না দেখে চোখে পানি নিয়ে সাইন করে দিল। হয়ে গেল। অন্যের সহধর্মিনী নিজের উপর রইল না আর নিজের অধিকার, এখন থেকে সবটুকু জোরে তার। মোহর সাইন শেষ হইলে ফারিস সাইন করে ফেলেলি গেলি তার এখন হাজবেন্ড এন্ড ওয়াইফ। ইউর টাইম আপ নাও। নিচে আমার গার্ড আছে, আপনার পাওনা বুঝিয়ে নি। জাস্ট লিভ নাও, ফারিস কাজীকে বলল। ফারিসের এমন থ্রেটমূলক কথা শুনে সুরসুর করে কাজী চলে গেল। ফারিস মোহর দিকে তাকিয়ে আবারও হাত টানতে টানতে উপরে নিয়ে গেল। ফারিস বাড়িতে জানিয়ে দিয়েছে কি করবে আজ।
2 দিন আগে সন্ধ্যাবেলা ফারিস তার বাবার সাথেই প্ল্যান নিয়ে আলোচনা করছিল যে আজকের পার্টিতে মোহকে সবার সামনে উপস্থিত করে বিয়ের তারিখ ঘোষণা করবে মিডিয়ার সামনে, তাই তার বাবাকে সব ব্যবস্থা করতে বলেছিল, কিন্তু তার আগে মোহ সব ভেস্তে দিল। ফারিস মোহকে বেডের উপর ছুঁড়ে মারল, বেডের উপর ছিটকে পড়ল মোহ। ফারিস তার শার্টের 2টা বোতাম খুলে আস্তে আস্তে আগাচ্ছে মোহর দিকে। মোহ নিচে নামতে গেলে ফারিস মোহর পা টান মেরে কাছে আনে। মোহর মুখের উপর ফারিসের গরম নিঃশ্বাস পড়ছে। এই মুহূর্তে মোহর মনে ফারিসের জন্য সবকিছু আওলা ঝাওলা লাগছে। দেখুন আমার সময় চা। পুরো কথা মোহ বলার আগে ফারিসের আঙ্গুল মোহর ঠোঁটে গিয়ে পড়ল। ডোন্ট সাউন্ড। সময় দিতে চেয়েছিলাম আমি, কিন্তু সময়টাকে কিভাবে ইউজ করলে? না করেছিলাম না আমি আমাকে ছেড়ে যাওয়ার কথা ভাবিতে? বলো, অনেক জোরে চিৎকার দিল ফারিস। মোহর আতনা ভয় শুকিয়ে কাঠ হয়ে গেল এমন আওয়াজ শুনে। আমি তো আপনার ক্ষতি হোক এই জন্য মোহ ভয় ভয় বলল। ও রিয়েলি? আমার ভালো চাইছিলে? ইউ ডাফার। আমার ভালো যদি এতটাই বুঝতে তাহলে এটাও বুঝতে তোমাকে ছাড়া আমি কেমন হয়ে যাই। তোমাকে ছাড়া আমি আমার জীবনটা নিশ্চল ভাবি, তোমাকে ছাড়া এই দুনিয়াটাকে ছাড়খাড় করে দিতে ভাবি। আর তুমি তোমাকে আমার থেকে আলাদা করতে চাইছিলে? হাউ কুড ইউ? ফারিস আরো জোরে চিল্লিয়ে। আমার ভুল হয়ে গেছে মোহ বললে। ফারিস কাছে এসে মোহর ঠোঁটে নিজের আঙ্গুল রেখে বলল, এইভাবে তো জ্বালাটা কমবে না আমার। আমি আমার ওয়েতে তোমাকে শাস্তি দিব, ফারিস বলল। ফারিসের কথা বুঝে উঠার আগেই ফারিস নিজের ঠোঁট দ্বারা মোহর ঠোঁট চেপে ধরল। মোহর জীবনে চুমু নামক এই জিনিসের সাথে কখনো পরিচিত ছিল না। ফারিস কেমন প্রেশার দিচ্ছে মোহর ঠোঁটে, মনে হচ্ছে ইচ্ছা করে করে শক্ত করে চুমু দিচ্ছে। ঠোঁটটা মনে হয় ইতিমধ্যে ছিলে গেছে। মোহ ব্যথা পাচ্ছে কিন্তু থামানোর শক্তিটুকু পাচ্ছে না। অনুভূতিগুলো কেমন দলা পাকিয়ে গেছে। চুমুর বদলে কামড়ে পরিণত হওয়ায় মোহর চোখ দিয়ে পানি পড়ছে। আস্তে আস্তে ফারিস কামড় বন্ধ করে হালকা হালকা অনেকগুলো ছোট ছোট চুমু দিচ্ছে মোহর ঠোঁটে। এতক্ষণ মোহর হাত দুটো সে বেডে চেপে ধরেছিল, এখন আলগা হয়ে আসছে। মোহর ওড়না টান মেরে সরিয়ে গলাতে মুখ ডুবালো। আস্তে আস্তে লাভ বাইটও দিচ্ছে। মোহর এরকম অনুভূতির সাথে পরিচিত হচ্ছে। আস্তে আস্তে শিউরে উঠছে সে নিজেও। এমন উত্তেজনা অনুভূতি তার জন্য এখন ব্যথাদায়ক সুখকর হয়ে উঠছে। ফারিসের গলাটা কিভাবে যেন খামচে ধরে আছে সে। মোহর এমন খামচে ধরাটা ফারিসের অস্থিরতা যেন আরো কয়েক গুণ বাড়িয়ে দিল। মোহর জামা পিছনের চেইন খুলে নিজের শার্টটাও দূরে ছুঁড়ে মারল। ফারিসের চুমুর পরিমাণ তীব্র থেকে তীব্রভাবে বাড়ছে। এদিকে মোহ এক সময় সাপোর্ট দিতে শুরু করছে, নিজেও চুমু খাচ্ছে কিন্তু ফারিসের জন্য পাচ্ছে না। মোহর ঠোঁট থেকে নিজের ঠোঁট সরিয়ে মোহর কাঁধের তিলে অনেক জোরে কামড় দিল। এই কামড় মোহর কাছে ফিল করার মতো লাগছে। ফারিসের চুল শক্ত করে চেপে ধরল। এইভাবে তারা দুজনে আবদ্ধ হল। দুজনাতে সময় থেমে যাক, ভালোবাসা অবিরাম চলতে থাক। ফারিসের ভালোবাসার কাছে মোজ বিড়াল ছানার মতো কুকড়ে যেয়ে হার মানল। অবশেষে বাঘ তার শিকারকে নিজের করে পেল। সকালবেলা হালকা মিষ্টি রোদ মোহর মুখে পড়ছে, চোখমুখ কুঁচকে ফেলছে। এমন ডিস্টার্ব ফিল করাতে চোখ খুলল যখন নিজের উপর ভারী কিছু আবিষ্কার করল সে। মোহ নিজের দিকে তাকিয়ে দেখে ফারিস তার উপরে সম্পূর্ণ ভর দিয়ে তারই বুকে মাথা নিয়ে ঘুমে বিভোর হয়ে আছে। কে বলবে কাল রাতে এই মানুষটার আগে কেমন হিংস্র হয়ে গেছিল। ঘুমে কেমন নিষ্পাপ লাগছে, স্নিগ্ধতা আসছে চেহারাতে। উঠতে গেলে পারছে না। এদিকে সে টের পেল নিজের গায়ে জামা কাপড় নাই। ঘরে তার আর ফারিসের জামা কাপড় ছিটিয়ে পড়ে আছে। ফারিসকে ঠেলেও সরছে না, এত ভারী কেমনে। কোনোমতে ফারিসকে ঠেলে সরিয়ে আলমারিতে হাত দিয়ে দেখল একটা তোয়ালে আছে। নিজের গায়ে চাদর জড়িয়ে ওয়াশরুমে গেল গোসলে। মোহ দেখল তার শরীরের কিছু অংশে কেমন কালসিটে দাগ। ফারিসের দেয়া কামড়ের দাগ। ঠোঁটটাই ফুলে গেছে,
পানি পড়াতে হালকা জ্বলছেও, কিন্তু মোহর কাছে আজকে পরিপূর্ণ লাগছে, নিজেকে শান্তি পাচ্ছে সে। গোসল সেরে মোহ তোয়ালে পেঁচিয়ে গায়ে ভিজা চুল নিয়ে বের হলো। এখন জামা কোথায় পাবে সে? বেককোলের মতো গোসলন্ত করে নিল। এদিকে ফারিস ঘুমের মধ্যে কিছু একটা খুঁজছে, না পেয়ে তোড়াক করে চোখ খুললে মোহকে এমন রূপে দেখতে পায়, চোখ আটকে যায় তার মোহর দিকে। মোহর কাছে যেয়ে ওর ভিজা চুলে নাক ডুবালো। মোহ ভয় পেয়ে শিউরে উঠলেও নিজেকে সামলে নিয়ে বলল, ছাড়ুন, সকাল হয়ে গেছে, আমি মাত্র গোসল সারলাম। তো আমার শাস্তি শেষ হয় নাই? ফারিস মোহকে থামিয়ে দিয়ে মোহর ঘাড়ে মুখ রেখে কথাগুলো বলল। ফারিসের এমন গরম নিঃশ্বাস মোহর বুকে কেমন ঢেউ খেলে যাচ্ছে। ফারিস মোহকে নিয়ে বেডে নিয়ে যেয়ে শুয়ে তার কানে কানে বলল, তোমার মাঝে এত শান্তি আগে জানলে কবে তোমাকে খুঁজে নিজের করে নিতাম। আমার অস্থিরতা কারণ তুমি, আমার অতিরিক্ত ভালোবাসার কারণ তুমি, যা আমার শান্তির কারণ, যাকে আমি ভালোবাসি মাত্রাতিরিক্ত, তাকে কোনোভাবে আমি এই জন্মে তো ছাড়ছি না। আই নিড ইউ নট ফর টুডে, আই নিড ইউ এভরি সিঙ্গেল মোমেন্ট অফ মাই লাইফ। ফারিস কথাগুলো মোহর কানে ফিসফিসিয়ে বলে তোয়ালে টান দিয়ে তার ভালোবাসা স্বরূপ শাস্তি দিতে ব্যস্ত হয়ে গেল। মোহ ও তার সত্তাকে ফারিসের নাম করে দিল। ভাইয়া সত্যি বিয়ে করে ফেলেছে মা? ফারিহা মুখে হাত দিয়ে নখ কাটতে কাটতে বলল। এপ্রিল ফারিহার হাতে একটা গাঁটটা মারল। আউচ মা, ফারিহা ব্যথাতুর আওয়াজে বলল। ত কি? ও কাল যেভাবে বের হয়েছিল আমি সিউর ছিলাম এই কাজ ওটা করবে, এপ্রিল জানালো। কিন্তু মা, ভাবি এরকমভাবে চলে না গেলেও পারত। আমার কত শখ ছিল ভাইয়ের বিয়েতে ডিজাইনার দিয়ে এটা সেটা পরব। হতাশ সুরে ফারিহা বলল। সব হবে, ওদের বাড়ি আসতে দে। আর ভার্সিটি কখন যাবি? এপ্রিল তার এপ্রন হাতে নিয়ে বলল। এই তো এখন যাব। তুমি ক্যাম্পে যাচ্ছ এখন? গেলে আমাকে ভার্সিটি ড্রপ করে দেও। ফারিহা দাঁড়িয়ে বলল। ইউ হ্যাভ 10 মিনিটস নাও গো। এপ্রিল চোখে গ্লাসেস পরে বলল। আমার নিয়মানুবর্তিতা মা, বলে দৌড় দিল ফারিহা। এপ্রিল সুলেমানকে কল দিয়ে জানালো, যেহেতু ওরা বিয়ে করে নিয়েছে সেহেতু মোহর জন্য অরমেন্টস গুলা যেন অর্ডার করা হয়েছে সেইগুলো যেন তার অফিসে পৌঁছে দেয়। ফারিহা আর এপ্রিল বেরিয়ে পড়ল গাড়ি নিয়ে। ফারিহাকে ভার্সিটিতে নামিয়ে দিয়ে এপ্রিল তার মেডিকেল ক্যাম্প গেল পরিদর্শন করতে। ফারিহা ভার্সিটি এসে তার ফ্রেন্ডদের কল করে জানল কোথায় আছে তারা। তারা জানালো নিমের গাছের নিচে সবাই আড্ডা দিচ্ছে, সবাই সেখানে আছে। ওখানে ফারিহা রওনা দিল। ফারিহা হাঁটছে, কিন্তু পিছন থেকে খুব জোরে কিসের সাউন্ড আসছে। পিছন ফিরে দেখল একটা কার ব্রেক ফেল করেছে। আশেপাশে সবাই তাকে সরতে বলছে। ফারিহা খেয়াল করল একটা ব্ল্যাক স্যুট পরা লোক কানে ব্লুটুথ দিয়ে কথা বলছে। এদিকে যে তাকে সরতে বলছে তার কোনো হুঁশ নেই। ফারিহা দৌড়ে যেয়ে ছেলেটার কবজিটা টান দিল। ফারিহা ছেলেটাকে নিয়ে সরে যেতেই ব্রেক ছাড়া গাড়িটা সামনে থাকা পিলারে কাছে ধাক্কা খেল। ওয়াচ আউট মিস্টার ব্লুটুথ ম্যান। ফারিহা ছেলেটার দিকে না তাকিয়ে কথাগুলো বলল। ছেলেটা এক ধ্যানে তাকিয়ে আছে সামনে পড়া ফারিহা মুখের দিকে, তার মুখমণ্ডলের দিকে পালে তার বিন্দু বিন্দু ঘামের সেইখানে ছোট ছোট চুলগুলো লেপ্টে আছে। ফারিহার গা থেকে কেমন মিষ্টি মাতাল করা ঘ্রাণ আসছে, যা সামনে থাকা ছেলেটার মনটাকে আস্তে আস্তে গ্রাস করে ফেলছে। এই মেয়ে তার জীবন বাঁচিয়েছে। ছেলেটাকে বাঁচানোর সময় ফারিহা যখন কবজি ধরে হ্যাচকা টান দিল, তখন ছেলেটা হুমড়ি খেয়ে ফারিহার বুকের উপর পড়েছে, যার ফলে ছেলেটার দুই হাত ফারিহার কোমরে আর ফারিহা হাত ছেলেটার দুই বাহুতে। ফারিহা চোখ তুলে তাকালে তার চোখ কপালে উঠে গেল সামনে থাকা মানুষটাকে দেখে। ইউ, ফারিহা দাঁতে দাঁত চেপে বলল। হ্যাঁ, ছেলেটাকে ফারিহার রেগে গেছে, কারণ ফারিহার সামনে স্বয়ং উপস্থিত আছে নুহাশ চৌধুরী। লিভ মি, ফারিহার শান্ত জবাব।
নুহাশ মনে হচ্ছে শুনতে পাচ্ছে না, সে ফারিহার ঘ্রাণ নিতে ব্যস্ত। দুইজন মুখোমুখি আছে, আর পাবলিক সবাই ওই ব্রেক ফেইল করা গাড়ি লোকের কাছে আছে। চোখের সাথে সাথে কানটাকেও বয়রা করে আসছেন আপনি, নাকি শুধু অহেতুক মানুষকে বিরক্ত করা আর ভাঙাভাঙ্গি করতে জানেন? ফারিহা রেগে বলল। এইবার নুহাশের হুঁশ আসল। ফারিহার কথা তার কানে যায়নি, এতক্ষণ ফারিহাকে দেখতে ব্যস্ত ছিল। এরকম ফিলিং আগে হয়নি তার। আর এই মেয়ে তো ভালো পকপক করে দেখি। ছাড়ুন, ফারিহা এইবার চিল্লিয়ে বলল। আই ডোন্ট। নুহাশ এইটা বলে আরো শক্ত করে ফারিহার কোমর ধরল। ফারিহার কাছে এই স্পর্শ নতুন কোনো ছেলে তার কাছে ঘেঁষার সাহস পায়নি, আর এই ছেলে আরো শক্ত করে কোমর ধরছে। ফারিহা এমন স্পর্শ শিউরে উঠলেও দমে গেল না। বাপের সম্পত্তি পাইছেন? ফারিহা চোখ মুখ শক্ত করে বলল। না, বাট আমার সম্পত্তি করে নিব খুব শীঘ্রই। নুহাশ কথাটা বলেই ফারিহাকে ছেড়ে দিল, কিন্তু ফারিহার নুহাশের কথার আগামাথা কিছু বুঝল না। নুজাস নিজের গাড়ি কাছে যেয়ে চিল্লিয়ে বলল, যা করেছ আজ তুমি, আমি সুদে আসলে মিটিয়ে দিব খুব শীঘ্রই। ফারিস্তা ফারিহা ফাজেই নুহাশ চৌধুরী কারো উধার রাখে না বলেই চোখে সানগ্লাস দিয়ে গাড়ি নিয়ে চলে গেল। ফারিহা তোবদা খেয়ে আছে যে পাগল নাকি? কি বলে গেল নুহাশের কথা বুঝতে না পারা আর তার টাচ মনে পড়তেই ফারিহা আবারও রেগে আগুন হয়ে গেল। ফারিহা দ্রুত পায়ে গাড়ির লোকটির কাছে গেল, যে ওই লোকটিকে গাড়ি থেকে টেনে বের করে দেখল মদ খেয়ে টলছে। তোর বাপ মা কি রাস্তা কিনে রাখছে যে মদ খাবি আর এক্সিডেন্টে মানুষ মারবি? বলেই উড়াধুরা থাপ্পড় দিতে লাগল ফারিহা ছেলেটিকে। তোর জন্য ওই স্যুট পরা বান্দরকে বাঁচাইতে হইছে, তুই জানোস ওর আমার ফোন ভাঙছে আর আমি ওরে বাঁচাইছি। আর মদ খাবি বল? বলে আরো কয়েকটা ফারিহার হাতের থাপ্পড় খেল ছেলেটা। ক্ষমা দেন আম্মা, জীবনে আর মদ খামু না। পানি খাইলেও আপনারে ফোন করে জিগামু আম্মা আমি কি পানি খাবো? মদের নেশায় টলতে টলতে মার খেয়ে ছেলেটা ফারিহাকে বলছে। দূর হ ফারিহা বলে হাত ঝেড়ে ক্যান্টিনে গেল কোক খেতে। আপাতত মেজাজ ঠান্ডা হওয়া দরকার। দুপুরবেলা ফারিস মোহকে এতক্ষণে ছাড়ত না যতক্ষণ মোহর কাদো কাদো ফেস না দেখত। ফারিস ছাড়ার পর সে আবারও গোসল করে জামা পরে বের হলো। ফারিস আগে থেকে এনে রেখেছিল, নিচে ছিল তাই দেখতে পায়নি সে। ফারিস ও গোসল সেরে নিচে আসলো, দেখে মোহ ডাইনিং খাবার সাজাচ্ছে। ফার্ম হাউজে বুয়া এসে দুপুরে রান্না করে গেছে, খিদার জন্য দুজনের পেটে ইঁদুর দৌড়াচ্ছে। মোহকে টেনে নিয়ে আসলো নিজের কাছে ফারিস, ভাত মেখে মোহকে খাওয়ালো আর নিজে খেলো। মা মারা যাওয়ার পর তাকে এমন যত্ন করে এইভাবে খাওয়ালো। চোখে পানি জমেছে দেখে ফারিস চোখ রাঙালো তার দিকে, সাথে সাথে চোখের জল মুছে নিল সে। বারান্দার ইজি চেয়ারে ফারিস মোহকে কোলে নিয়ে বলছে, আমি কি এখন বর্তমানে তোমার সাথে কেমন আছি, কি করছি সেইটা দেখবা আগে তুমি। আমি জানি আমার ক্যারেক্টারে সমস্যা ছিল, কিন্তু বিলিভ মি, তোমাকে দেখার পর আমার মাথাতে আসেও নাই কারো সাথে রাত আটকানোর। তুমি আমস্র যায় দেখো, আগে আমাকে জিজ্ঞেস করবা অন্যকে না। আমি এখন কেমন সেটা বুঝার চেষ্টা করো, কিন্তু অহেতুক কারণে চোখের পানি ফেললে খুন করে দিব। ফারিস মোহর ঘাড়ে মুখ রেখে কথা বলছে। ফারিসের একাধিক মেয়ের সাথে রিলেশন আছে শুনে মোহ মনে অনেক কষ্ট পেলেও ফারিসের বর্তমান বিহেভিয়ার দেখে নিজেকে আশ্বস্ত করল যে না, ফারিস তার জন্য শুধু আমার লাইফে কাউকে ভালোবাসার রাইট আমি নিজেকে দিই নাই, কিন্তু তোমাকে দেখার পর থেকে আমার নিজেকে করা প্রমিসগুলো সব এলোমেলো হয়ে গেছে। তোমাকে না দেখলে, কাছে না পেলে আমার দম ফুরিয়ে আসে, আর যা আমার ভালো লাগার তাকে কখনো হাতছাড়া করি না। আর সেখানে তোমাকে আমি ভালোবাসি, আমাকে নেক্সট টাইম ছেড়ে যাওয়ার কথস ভাবলে জ্যান্ত পুঁতে ফেলবো। অ্যান্ড মার্ক মাই ওয়ার্ডস। ফারিস কথাগুলো বলে মোহকে নিজের দিকে ঘুরিয়ে ঠোঁটে ঠোঁট ডুবালো। মোহ খামচে ধরল, ফারিসের গলা ডুবে যেতে লাগলো তাদের নতুন দুনিয়াতে। রাতের বেলা মোহ আর ফারিস বাড়ি ফিরেছে।
সেইভাবে ওয়েলকাম করল পুরো ফাজ ফ্যামিলিস বাই। অনেক খুশি মোহ আর ফারিসের বিয়ের কথা শুনে শুধু একজন মুখ গোমরা করে বসে আছে। ফারিসে ফুফু উনাকে কলে জানানোর পর থেকে উনার মুখ ভার হয়ে আছে। উনার বহুদিনের ইচ্ছা উনার দেবরের মেয়ের সাথে ফারিসের বিয়ে দিবে, কিন্তু এদিকে তো ফারিস নিজেই মোহকে বিয়ে করে নিয়েছে। মোহকে এপ্রিল নিজের রুমে যেয়ে একটা লাল টুকটুকে শাড়ি হাতে ধরিয়ে দিয়ে বলল, পরে আসো তুমি। মোহ চুপচাপ যে 10 মিনিটের মাঝে পরে আসলো। অবাক করা বিষয়, ব্লাউজটা একদম ঠিকঠাকভাবে হয়ে গেছে। মোহ বের হওয়ার পর এপ্রিল তাকে দেখে কপালে চুমু একে দিল, হাতে সিম্পল ডিজাইনে চুড়ি পরালো যেন ব্যথা বা বাধা না লাগে জামাতে। নথ পরালো, যেহেতু নাক আগে থেকে ফুটা ছিল পরাতে সমস্যা হয়নি। কানের দুল পরালো টপগুলা, আর চেইন পরালো মাঝখানে ডায়মন্ডের পাথর লকেটে। এই সব কিছু এপ্রিল আর সুলেমান নিজে অর্ডার দিয়ে এনেছে, যেন সবসময় মোহ পড়তে পারে। স্বর্ণের তৈরি সবকিছু মোহর গায়ে কেমন ঝকঝকে করছে। এই সব ড্রেসআপে মোহকে পাক্কা গিন্নি লাগছে। এপ্রিল চিন্তা করল আজ শাশুড়ি বউ মিলে রান্নাঘরে যেয়ে রান্না করবে। মন ভাবা তেমন কাজ দুজনে গেল। এদিকে ফারিস অনেকক্ষণ যাবৎ মোহকে দেখতে না পেয়ে পায়চারি করছে রুমের ভিতর। ফারিহা কিছু জিজ্ঞেস করলে তার তেরজা জবাব আসছে, বুঝতে তার মুড প্রচুর খারাপ। নিচে গেল ফারিস, বাবার কাছ থেকে শুনল তারা শাশুড়ি বউ মিলে আজ রান্না করছে। কিচেনের দিকে এগোলে এপ্রিল দেখতে পেয়ে বাধা দেয়। ফারিস ওর মায়ের দিকে ভ্রু কুঁচকে তাকায়। জেন্ট নট এলাউড সান, এপ্রিল বলে ভিতরে গেল। ফারিস নাক ফুলিয়ে তার বাবার কাছে আসল। বলি, কফি কি পাবো না আজকে? সুলেমান মোবাইলে চোখ রেখে বলল, টেবিলে রাখা হয়েছে 5 মিনিট আগে। বাবা, চোখ কই থাকে তোমার? ফারিহা মোবাইলের দিককো তাকিয়ে জানান দিল, উপোস। আই ডিড নট সি, সুলেমান বলেই কফি হাতে নিয়ে চুমুক দিল। ফারিসের এদিকে সময় কাটছে না মনে হচ্ছে এপ্রিলের কল আসাতে। সে একটু কিচেন থেকে বের হতেই ফারিস টুপ করে কিচেনের দিকে এগোলো। ফারিহা দেখেও কিছু বলল না, হাসছে মনে মনে। মোহ শাড়ি কোমরে গুজে পিঁয়াজ চপিং বোর্ডে কাটছে। খোপা করা চুল, সামনে কিছু চুল ঝুলে আছে, কপালে বিন্দু বিন্দু ঘাম। হাত দিয়ে মাঝে মধ্যে মুছছে, রান্নার গন্ধে চারিদিক মৌ মৌ করছে। ফারিস মোহর এমন রূপ দেখে নিজের যে কয়েকটা হার্টবিট মিস হলো সে বুঝতে পারছে। ধীর পায়ে ফারিস মোহর কাছে যেয়ে পিছন দিক থেকে জড়িয়েও ধরল। আচমকা স্পর্শের আক্রমণে মোহ লাফিয়ে উঠলে ফারিস আরও শক্ত করে ধরে ঘর্মাক্ত ঘাড়ে মুখ ডুবালো ফারিস। মোহ শিউরে উঠে চাকুটাকে আরও শক্ত করে ধরল। এই ঘামেও মাদকতা কাজ করছে আমার উপর। ফারিস ঘাড়ে মুখ রেখেই ঘোর লাগা কণ্ঠে বলে উঠল। মোহ বোবা বনে গেছে, সরতে পারছে না আর সরাতেও পারছে না। এপ্রিল আসার শব্দ শুনে ফারিস দীর্ঘশ্বাস ফেলে মোহর ঘাড়ে একটা কামড় দিয়ে চলে গেল। আর বেচারি মোহ দাঁড়িয়ে ঘাড় ডলছে, বুঝে না কেন সে এখন এই দাগ দেখলে কেউ যদি কিছু জিজ্ঞেস করে। ডাইনিংয়ে সবাই বসেছে। মোহ সবাইকে দাঁড়িয়ে খাবার সার্ভ করে দিচ্ছে। মেনুতে ছিল চিকেন রোস্ট, প্লেইন পোলাও, গরুর ভুনা, টিক্কিয়া আর বিভিন্ন রকমের ভর্তা। পোলাও এপ্রিল করেছে, বাকি সব মোহ নিজে করেছে। এপ্রিলকে করতে দেয়নি। সার্ভ করা শেষে মোহ দাঁড়িয়ে থাকলে ফারিস টেনে চেয়ারে বসায়সবার সাথে খেতে বলে তাকে মোহর এক পায়ের উপর ফারিস পা তুলে দিয়েছে টেবিলের নিচ দিয়ে, আর মোহর আরেক হাত ধরে আছে। এরকম অস্বস্তি খাবার খেতে পারছে না সে। ফারিস যখন ছাড়ল হাত কিন্তু পা সরায়নি, চোখের ইশারায় বুঝালো আরামে খেতে এখন তাকে। ফারিহা খাবার খেয়ে এত বেশি ইমপ্রেস হয়েছে যে সে খাওয়া শেষে মোহর গালে চুমু দিল। আমার অধিকার এমনে হন্য করিস তুই, ফারিস বিরক্তি নিয়ে বলল। বেশি বললে ভাবিকে নিয়ে আজকে আমার ঘরে ঘুমাবো উইথ ফুল সেফটি, চাইলেও রুমের দরজার এক্সট্রা চাবি দিয়েও আসতে পারবা না। ফারিহা মুখ ভেঙচি দিল। সবাই ভালো প্রশংসা করল মোহর রান্নার। মা মারা যাওয়ার পর ছোট থেকে রান্নাঘরে যেতে সে ব্যস্ত থাকত। কত যে হাড়ির পাতিল ধরতে যেয়ে পড়ছে, কতবার পায় গরম পানি তার সৎমা ইচ্ছা করে ফেলেছে, হিসাব নাই। সুলেমান 10,000 দিল মোহর উপহার হিসেবে। ফারিহা চুমু দিয়ে তার পাওনা মিটাল।
সবাই যে যার মতো খেয়ে রুমে গেল। মোহ রুমে আসতেই ফারিস তাকে আলমারির সাথে ধরল। মোহ চোখমুখ খিচে রইল। সবাই সবকিছু দিল, আমার কাছে চাইবে না কিছু? ফারিস মোহর কপালে ঠোঁট রেখে জিজ্ঞেস করল। আল্লাহ আমাকে আপনাকে দিয়েছে, যা আমার শ্রেষ্ঠ পাওনা, আর কিছু চাই না। বেশ কিছুক্ষণ পর জবাব দিল সে। কিন্তু আমি ত দিতে চাই। ফারিয়া বাঁকা হেসে বলল। মোহ ইশারায় বুঝাল কি? ট্রুইং বেবি। ফারিস মোহকে বলে ঠোঁটে ঠোঁট আবদ্ধ করে দরজা লক করে বেডে যেয়ে নিজের ফ্যামিলি প্ল্যানে ব্যস্ত হয়ে পড়ল। ফারিহা এদিকে ফেসবুকে বিভিন্ন মিম দেখছে আর হাসছে। একটা আননোন নাম্বার থেকে বেশ কয়েকবার কল আসছে তার কাছে। বিরক্তি নিয়ে ফোন রিসিভ করে রেগে বলল, এই কোনোবাল আপনি এত রাতে অপরিচিত মেয়েকে ডিস্টার্ব করেন? ফারিহার এমন বিহেভিয়ারে অপর পাশে ব্যক্তিটি রেগে গেল খুব। শাট আপ ইউ ইডিয়ট! কিভাবে কথা বলে শিখেছ এইগুলো? ব্যক্তিটি বলল। ইউ আর ইডিয়ট। ফোন নিজে দিয়েছেন, আমি কি বলেছিলাম দিতে? ফারিহা আরও দ্বিগুণ জোরে বলল। ব্যক্তিটি দীর্ঘশ্বাস ফেলে বুঝল এই মেয়ে ঘাততারা খুব। না ঘুমিয়ে প্রতিদিন রাতে এইভাবে মিম শেয়ার দেয়া ছাড়া কাজ নাই। ব্যক্তিটি বলল, তাতে আপনার কি হু? আমার ফোনে আমার ওয়াইফাই বিল, আমার বাপের ফেসবুক, আমার আঙ্গুল আমি শেয়ার দিল, আপনার কি যায়? ফারিহা চিল্লিয়ে বলল। এত জোরে চিল্লাও কেন? মেয়ে মানুষ, একটু আস্তে কথা বলবা। ব্যক্তিটি বিরক্তি নিয়ে বলল। ফারিহা এইটা শুনে খট করে ফোন কেটে ফ্লাইট মোড করে দিল। মেজাজ চরম খারাপ তার। ফোন চার্জে দিয়ে ঘুম দিল সে। অপর পাশে ব্যক্তিটি ফোন দিয়ে না পেয়ে কপালের রগ তার ফুলে উঠেছে। এই মেহে এরকম কেন? ব্যক্তিটি আর কেউ না, নুহাস ছিল। নুহাস ফারিহাকে ফোন দিয়ে এত উদ্ভট বিহেভিয়ার পেল। দীর্ঘশ্বাস ফেলে বালিশে মুখ গুজল নাক ফুলিয়ে। চলবে।